স্টুডেন্ট, আজকে আমরা পড়াশোনা করব পরাগযোগ নিয়ে। ইংরেজিতে যাকে বলা হয় পলিনেশন। কি এই পলিনেশন? যখন ফুলের পরাগরেণু গর্ভমুণ্ডের মধ্যে আপাতিত হয়, আমরা সেই ঘটনাকে বলি পলিনেশন বা বাংলায় পরাগযোগ। এখন এই পলিনেশন কিন্তু দু রকমের হয়। প্রথমত মনে করো কোনো একটি গাছের ফুলের পরাগরেণু সেই গাছেরই অন্য ফুলের গর্ভমুণ্ডের মধ্যে আপাতিত হলো, অথবা ওই একই ফুলের পরাগরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডের মধ্যে আপাতিত হলো। এই ঘটনাকে আমরা বলি সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ। খেয়াল করো, এক্ষেত্রে মানে এই স্বপরাগযোগের ক্ষেত্রে কিন্তু গাছটা চেঞ্জ হলো না, গাছটা একই রইলো। সেই একই গাছের দুটো আলাদা ফুলের মধ্যে পরাগযোগ হতে পারে, অথবা একই গাছের একই ফুলের মধ্যে কিন্তু পরাগযোগ হতে পারে। তাহলে আমরা এইরূপ পরাগযোগকে কি বলবো? সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ। বেশ, তাহলে দ্বিতীয় পরাগযোগের নাম কি? অবশ্যই ইতর পরাগযোগ, ইংরেজিতে যাকে বলবে ক্রস পলিনেশন। এখন এই ইতর পরাগযোগ কাকে বলে? এক্ষেত্রে কিন্তু দুটি আলাদা গাছের মধ্যে পলিনেশন হয়। মানে কোনো একটা গাছের ফুলের পরাগরেণু অন্য একটা গাছের ফুলের গর্ভমুণ্ডের মধ্যে যখন আপাতিত হয়, অবশ্যই কিন্তু এক্ষেত্রে দুটি একই প্রজাতির ফুল হতে হবে। মানে একই প্রজাতির বা দুটো গাছের দুটো ফুলের মধ্যে পরাগযোগ হতে হবে। তাহলে তখন আমরা সেই রূপ পরাগযোগকে কি বলবো? বলবো ইতর পরাগযোগ। বুঝতে পারলে? অবশ্যই। এখন এই স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ কোন কোন ফুলের মধ্যে দেখা যায়? যে সমস্ত ফুল উভয় লিঙ্গ। মানে কি? মানে একই ফুলের মধ্যে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র যে সমস্ত ফুলে থাকে, আমরা সেই সমস্ত ফুলে কিন্তু এই স্বপরাগযোগকে দেখতে পাই। উদাহরণ মটর ফুল কিংবা শিম ফুল বা সন্ধ্যা মালতী, এই সমস্ত ফুল কিন্তু উভয় লিঙ্গ হওয়ায় এদের স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন দেখা যায়। বেশ, আর ইতর পরাগযোগ কাদের দেখা যায়? যে সমস্ত ফুলগুলো একলিঙ্গ। মানে কি? মানে যে সমস্ত ফুলের পুংকেশর চক্র একটা আলাদা ফুলে এবং গর্ভকেশর চক্র একটা আলাদা ফুলে থাকে, আমরা সেই সমস্ত ফুলের মধ্যে এই ইতর পরাগযোগকে দেখতে পাই। উদাহরণ যেমন মনে করো তাল ফুল কিংবা পেঁপে ফুল, এই সমস্ত ফুলে আমরা ইতর পরাগযোগ দেখতে পাই। বুঝতে পারলে? একেবারে। এখন এই স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের কিন্তু বেশ কিছু সুবিধাও আছে, আবার বেশ কিছু অসুবিধাও আছে। আমি মূলত দুটি পয়েন্টের উপরে এই সুবিধা এবং অসুবিধাগুলো বর্ণনা করব। তোমরা একটু মন দিয়ে শোনো, আশা করি বুঝতে পারবে। প্রথম যে বৈশিষ্ট্যের কথা আমি বলবো সেটি হলো বাহকের উপস্থিতি। এখন এই বাহক কি বলতো? বাহক হলো সেই সমস্ত প্রাণী বা সেই সমস্ত বস্তু অথবা সেই সমস্ত পদার্থ যারা এই পরাগযোগে হেল্প করে। মানে পুরুষ ফুলের পুংকেশর থেকে ওই পরাগরেণুকে নিয়ে গিয়ে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের মধ্যে আপাতিত করিয়ে দেয়। কারা করে বলতো? ধরো বায়ু কিংবা ধরো জল, অথবা হতে পারে কোনো মানুষ, হতে পারে কোনো পাখি, হতে পারে কোনো পতঙ্গ, প্রজাপতি, মৌমাছি ইত্যাদি ইত্যাদি। তাহলে এদেরকে আমরা বাহক বলবো। আর এই বাহকের উপস্থিতির উপরে স্বপরাগযোগের কি সুবিধা এবং অসুবিধা আমরা জানবো, একইভাবে ইতর পরাগযোগের কি কি সুবিধা এবং কি কি অসুবিধা তা আমরা জানবো। প্রথমত, স্বপরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজনীয় হয় না। মানে কি? এখানে যেহেতু একই ফুলের মধ্যে পরাগযোগ হয়, তাই এক্ষেত্রে কিন্তু বাহককে লাগেই না। মানে বাহক কখন আসবে তবে পরাগযোগ হবে, এই ব্যাপারটা স্বপরাগযোগের ক্ষেত্রে থাকেই না। তাই এই ঘটনাকে তুমি স্বপরাগযোগের সুবিধা হিসেবে বলতেই পারো। আর ইতর পরাগযোগের অসুবিধা কি? ঠিক এই কথাটাই একটু ঘুরিয়ে বললে দেখো ইতর পরাগযোগের অসুবিধা হয়ে যাবে। মানে এক্ষেত্রে যেহেতু বাহক লাগে, তাই এখানে বাহক যদি না আসে তখন কি হবে? তখন পরাগযোগটা অনিশ্চয় হয়ে পড়ে। তার মানে বাহকের অনুপস্থিতির জন্য এখানে কিন্তু পরাগযোগ অনিশ্চয় হয়ে পড়ে। এটি ইতর পরাগযোগের অসুবিধা হলো। এছাড়াও যদি উপযুক্ত সময়ে বাহক না আসে, সেখানে কিন্তু অনেক পরাগরেণু নষ্ট হয়ে যেতে পারে। এটিও তুমি ইতর পরাগযোগের অসুবিধা হিসাবে বলতেই পারো। বেশ, তাহলে আমরা বাহকের উপস্থিতি বৈশিষ্ট্যের উপর স্বপরাগযোগের সুবিধা এবং ইতর পরাগযোগের অসুবিধা নিয়ে আলোচনা করলাম। এখন দেখে নেব স্বপরাগযোগের অসুবিধা কি। যেহেতু স্বপরাগযোগে বাহক লাগে না, মানে এই পরাগযোগ যেহেতু একই গাছের দুটো ফুলের মধ্যে হয়, তাই এখানে যে ফল বা বীজ উৎপন্ন হয় সেটি কিন্তু দুর্বল প্রকৃতির হবে এবং এই বীজ থেকে পরবর্তীকালে যখন নতুন অপত্য জন্মাবে, সেটি কিন্তু পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে না বা পরিবেশের বিভিন্ন চেঞ্জেসের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। এটি হলো স্বপরাগযোগের অসুবিধা। ঠিক এই কথাটাই কিন্তু
তুমি একটু ঘুরিয়ে ইতর পরাগযোগের ক্ষেত্রে সুবিধা হিসাবে চালিয়ে দিতে পারো। যেহেতু ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়, অর্থাৎ এই পরাগযোগ যেহেতু দুটো আলাদা গাছের মধ্যে হয়, মানে আলাদা গাছের ফুলের মধ্যে হয়, তাই এই পরাগযোগের ফলে যে ফল উৎপন্ন হবে সেটি কি হবে, সেটি অনেক উন্নত প্রজাতির হবে এবং এই ফলের বীজ থেকে যখন নতুন অপত্য জন্মাবে সেটি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে। বুঝতে পারলে? একদমই। মানে আমি বাহকের উপস্থিতির উপর স্বপরাগযোগের সুবিধা অসুবিধা এবং ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা বর্ণনা করলাম। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে চলে যাব, মানে দ্বিতীয় বৈশিষ্ট্যে চলে যাব। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হিসাবে আমি বলবো অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। দেখো, স্বপরাগযোগের ক্ষেত্রে যেহেতু একই গাছের মধ্যে এই পরাগযোগ হয়, তাই এক্ষেত্রে কিন্তু যে ফল বা বীজ উৎপন্ন হবে সেটি বিশুদ্ধ হবে। মানে কি? মানে পিওর বীজ হবে, মানে বাবা মায়ের মতো হুবাহু একই রকম হবে। তুমি তাই বলতে পারো এখানে কিন্তু প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায়। এটি হলো স্বপরাগযোগের সুবিধা। ঠিক এই কথাটাকেই তুমি টেনে নিয়ে চলে যাও ইতর পরাগযোগের অসুবিধার ক্ষেত্রে। মানে ইতর পরাগযোগ যেহেতু দুটি আলাদা গাছের ফুলের মধ্যে হয়, তাই এখানে যে বীজ উৎপন্ন হবে বা যে অপত্য উৎপন্ন হবে তার মধ্যে কিন্তু প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হবে। মানে এখানে পিওর বীজ উৎপন্ন হবে না, হাইব্রিড উৎপন্ন হবে। তাই এইটাকে তুমি ইতর পরাগযোগের অসুবিধা হিসেবে বর্ণনা করতে পারো। বেশ, বুঝতে পারলে? আমি চেষ্টা করছি খুব সহজভাবে তোমাদেরকে এই ইতর পরাগযোগ এবং স্বপরাগযোগের সুবিধা এবং অসুবিধাগুলো বোঝানো। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আরেকটা যে পড়ে রইলো, মানে কি পড়ে রইলো বলতো? স্বপরাগযোগের অসুবিধা পড়ে রইলো আর ইতর পরাগযোগের সুবিধা পড়ে রইলো। দেখো, স্বপরাগযোগের অসুবিধা কি বলতো? একটু বুদ্ধি খাটাও। আমি এতক্ষণ ধরে প্রায় সবটাই বলে এসেছি, তুমি আরেকবার রিমাইন্ড করো, ঠিক বুঝতে পেরে যাবে। আচ্ছা চলো আমি বলে দিচ্ছি। স্বপরাগযোগের অসুবিধা হলো স্বপরাগযোগে যেহেতু পিওর বীজ উৎপন্ন হয়, মানে এখানে হাইব্রিড উৎপন্ন হয় না, তাহলে যে অপত্য তৈরি হবে সেটি কি হবে? সেটি দুর্বল প্রকৃতির হবে, তাই তো নাকি? একেবারে। তারপর ধরো তার মধ্যে অনাক্রমণতার পরিমাণ হ্রাস পাবে, মানে তার মধ্যে বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু হ্রাসপ্রাপ্ত হবে। এছাড়াও তার মধ্যে অঙ্কুরোদ্গম হবার ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হবে বা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। এছাড়াও সহজেই জীবাণু দ্বারা আক্রান্ত হবে বা তার মধ্যে অভিযোজনগত ক্ষমতা কিন্তু কম থাকবে। আর এই কথাগুলোকে উল্টো করে দিলে তুমি ইতর পরাগযোগের সুবিধা পেয়ে যাবে। যেমন মনে করো ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশনে যেহেতু দুটো আলাদা ফুলের, মানে আলাদা গাছের দুটো ফুলের মধ্যে পরাগযোগ হয়, তাই এই ক্ষেত্রে কি হয়? হাইব্রিড উৎপন্ন হয়, ভ্যারাইটি তৈরি হয়। তাই এই প্রক্রিয়ায় যে জীব তৈরি হবে তারা কিন্তু অনেক বেশি সবল হবে, তারা পরিবেশের সঙ্গে খুব সহজেই মানিয়ে নিতে পারবে বা তাদের মধ্যে অভিযোজনগত ক্ষমতা বৃদ্ধি পাবে, কিংবা তাদের মধ্যে অনাক্রমণতাও কিন্তু বৃদ্ধি পাবে। মানে তারা রোগ প্রতিরোধক ক্ষমতা তাদের মধ্যে অনেক বেশি থাকবে বা তাদের মধ্যে অঙ্কুরোদ্গমের ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে। বুঝতে পারলে? একেবারে। ও আর একটা কথা তো তোমাদেরকে বলতে ভুলেই গেছি। দেখো, ইতর পরাগযোগে যেহেতু বাহকের প্রয়োজন হয়, তাই সেই বাহককে আনতে গেলে, মানে বাহককে আকর্ষণ করতে গেলে উদ্ভিদকে কিন্তু কি করতে হয় বলতো? তার যে ফুল, সেই ফুলকে কালারফুল করতে হবে বা ফুলের মধ্যে বিভিন্ন গন্ধ যাতে থাকে, মানে গন্ধযুক্ত ফুল উৎপন্ন করতে হবে এবং ফুলের মকরন্দ অর্থাৎ কি? অর্থাৎ নেকটার, সেই নেকটারের উৎপাদন কিন্তু বৃদ্ধি করতে হবে। আর এগুলো করতে গেলে উদ্ভিদের শক্তি ক্ষয় হবে তো নাকি? তাহলে এই ঘটনাকে, মানে এই সমস্ত কাজগুলো করার জন্য উদ্ভিদের শক্তি ক্ষয় হয়। কোন সমস্ত কাজগুলো? যে কাজগুলোর কথা বললাম, অর্থাৎ বাহককে আনতে গেলে উদ্ভিদকে যে তার ফুলকে কালারফুল করতে হবে, ফুলের মধ্যে যে গন্ধ তৈরি করতে হবে বা ফুলের নেকটারের যে উৎপাদন বৃদ্ধি করতে হবে, এই ঘটনাগুলো করতে গেলে উদ্ভিদের শক্তি ক্ষয় হয়। আর এই ঘটনাটাকে তুমি ইতর পরাগযোগের অসুবিধা, অবশ্যই বাহকের প্রয়োজনীয়তা পয়েন্টে ইতর পরাগযোগের অসুবিধা হিসাবে বর্ণনা করতেই পারো। তাহলে আজকের মতো এখানেই আমি ক্লাস শেষ করলাম। আশা করি তোমাদেরকে আমি খুব সহজেই বোঝাতে পারলাম যে এই ইতর পরাগযোগ এবং স্বপরাগযোগের অসুবিধা এবং সুবিধাগুলি। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করলাম।